পার্থক্য রয়েছে। যেমন একটা পার্থক্য যদি বলি, স্পিক মানে কথা বলা, আবার টেল মানেও কিন্তু কথা বলা বা বলা, স্পিক এবং টেল। এখন আমরা কি জানি কোথায় স্পিক বসে বা কোথায় টেল বসে? মনে হয় জানি না। এটা আমাদেরকে জানতে হবে। হুম। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটু হেল্প করি। এটা হচ্ছে টেল আর স্পিক। হ্যাঁ, আমি যদি বলি তোমার নামটা বলো, তখন কি হবে? প্লিজ টেল ইওর নেম। আর স্পিক কখন হবে? লম্বা কথা, অনেকক্ষণ ধরে বক্তব্য দিচ্ছি, বা যেমন আই অ্যাম স্পিকিং উইথ ইউ, আই অ্যাম টেলিং ইউ ইট, এটা বলা যাবে না। আই অ্যাম স্পিকিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলছি। বিষয়টা হচ্ছে এমন, স্পিক, টেল, টক। আবার টক মানে কথা বলা, এটা হচ্ছে সাধারণ কোনো কথা যদি হয় সেক্ষেত্রে টক হয়, যেমন আমি তার সাথে কথা বলি, আই টক উইথ হিম। কিন্তু যদি বলা হয় আমি তার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলি, তখন কি হবে? আই স্পিক উইথ হিম। আচ্ছা, আমি একটা পড়া দিয়েছিলাম, আমাদের যে 65 অথবা 120 রুলস ছিল, সেই রুলগুলো থেকে আমরা একটু পড়তে বলেছিলাম, সেখান থেকে আজকে আমি একটু ওরাল প্র্যাকটিস করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। না পড়তে পারলে আরো বেশি ভালো, কারণ আমি পরিশ্রম করে আমি এগুলো পড়িয়ে আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে পড়াটা না করতে পারলে নো প্রবলেম, আমি আপনাদেরকে হেল্প করব। হ্যাঁ, মনে থাকছে না। দেখেন, আসলে একটা বিষয় কি, হোমিওপ্যাথি ঔষধ দেখেছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোগটা সারে না, একটু দেরি করতে হয়। একটা রোগ যেমন একদিনে হয় না, সুমাই আপু হেসে দিয়েছে, এটাই বাস্তবতা। একটা রোগ একদিনে হয় না, এবং একদিনে যাবেও না। তো আমাদেরকে প্রচুর পরিমাণ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, লাইক দ্য নেটিভ স্পিকার অর নেটিজেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস হার্ট অ্যান্ড ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই হার্ট অ্যান্ড সোল। অর্থাৎ আপ্রাণ চেষ্টা করতে হবে, হার্ট অ্যান্ড সোল। আমরা কিন্তু একটা সময় প্রচুর বই পড়তাম, আমি যখন 9-10-এ পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমাদের এনভায়রনমেন্টটা ছিল হচ্ছে পড়াশোনার উপযোগী। আর এখন এনভায়রনমেন্টটা পড়াশোনার অনুপযোগী। কেন? আমি যদি একজন একটা স্টুডেন্টের কথা বলি, রানিং স্টুডেন্ট, আমি যদি আপনার কথা বা আমার কথা বলি, একটু ভেবে দেখেন, আমরা পড়াশোনা, আমি বারবার বলছি এগুলো পড়বেন, আপনি পড়তে পারছেন না। কেন জানেন? কারণ আমাদের এখন বিনোদনের একটা প্রধান মাধ্যম, বাহক আমাদের হাতে আছে, দ্যাট ইজ কল্ড মোবাইল। যদি হাতে মোবাইল থাকে আর এটাতে চার্জ থাকে, নেট থাকে, আমরা কিন্তু ওইটাতেই বেশি সময় কাটাই। এটা ভেবে দেখেন, আমরা কতক্ষণ পড়ার পিছনে সময় দেই। তাজ ভাইয়া কুয়েতের থেকে ক্লাস করছেন, সুমাই আপা দুবাই থেকে, ইসে, মানে যারা হাউস ওয়াইফ তাদের ব্যাপারটা আলাদা, ফ্যামিলিতে অনেক রকম কাজ করতে হয়। স্পেশালি আমার কথা বলি, আমি কিন্তু যখনই সময় পাই আমার ইংলিশ রিলেটেড পড়াতে গেলে যে যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে আপনাদেরকে বিভিন্ন সময় পাঠাতে থাকি, আমি নিজে পড়তে থাকি, দেখতে থাকি। কিন্তু একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট সে কি করছে? সে যখনই সময় পাচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছে, হাজার হাজার ওয়েবসাইট আছে, সে তার নিজের ব্যক্তিগত উন্নয়নের কাজে যেগুলা করতে হয় সেগুলা না করে সে অন্য অন্য জায়গাগুলা করে। এর কারণে আমরা পারি না। এখানে বলছেন যে স্যার পারছি না, হচ্ছে না। হবে, অবশ্যই হবে। একজন যে ব্যক্তিটা চাকরি পায়, অবশ্যই হবে। দেখেন, যে চাকরি পায়, বড় একটা পর্যায়ে পৌঁছে যায়, একজন বড় সফল মানুষ, তাকে জিজ্ঞাসা করে দেখবেন যে আপনি আপনার সফলতার পিছনে কতক্ষণ সময় দিয়েছেন। সে আপনাকে বলবে আমি রাত দিন এক করে ফেলেছিলাম। ইলন মাস্কের নাম আপনারা শুনেছেন, আমেরিকা থেকে একটু সকালে একজন ক্লাস করেছে, ওনরা স্পাউস, স্বামী স্ত্রী। তো ইলন মাস্কের কোম্পানিতে টেসলায় জব করে, আমাদের প্রবাসী বাঙালি, বাংলাদেশে বাড়ি, জামালপুরের সন্তান। তো বলল, স্যার ইলন মাস্ক 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা পরিশ্রম করে। চিন্তা করা যায়? আর মাত্র 6টা ঘন্টা হাতে রাখে, তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার পার্সোনাল কাজ থাকে, তার ফ্যামিলি আছে। তো একটা মানুষ যদি সপ্তাহে দিনে 18 ঘন্টা কাজ করে, সপ্তাহে কত ঘন্টা হয় চিন্তা করেন। তো 18 ঘন্টা লাগবে না, আমি আপনাদেরকে বলবো যে অনলি ফর 2 আওয়ার্স, মাত্র 2 ঘন্টা, 18 ঘন্টার থেকে আমি 16 ঘন্টা আপনাদেরকে ছেড়ে দিলাম। তো এই মাত্র 2টা ঘন্টা, তবে কথা আছে, এই 2 ঘন্টা আপনাকে সময় দেওয়ার মতো দিতে হবে। এটা মানে এখন একটু দিলাম তখন একটু দিলাম এভাবে হবে না। 2 ঘন্টা আপনি কন্টিনিউ মন প্রাণ উজাড় করে দিয়ে 2 ঘন্টা ইংলিশ চর্চা করেন, দেখবেন উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি এবল অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। কিন্তু আমরা সেই 2 ঘন্টা
দিতে পারি না, আমাদেরকে বিভিন্ন কাজকর্ম করতে হয়। আর যখন একটু বসে থাকি তখন ওই যে বললাম না যে এই যে যন্ত্রটা আবিষ্কার হয়েছে, এটা যেমন আমাদের উপকার করছে তেমন অপকারও করছে। যাই হোক, তো এখানে তাজ ভাইয়ের কথা আমি বলবো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। কেন হবে না? দেখেন, এখানে আমি একটা ছোট্ট রুল দিয়ে আজকে শুরু করি। আমার যে মূল জায়গাটা ছিল, এই যে কিছু মনে থাকছে না, দেখেন। ইয়েস, সুমাইয়া আপা আমার কথাটা বলে দিয়েছেন, এই চেষ্টা করতে করতে একটা সময় হয়ে যাবে। যেমন আমার কাছে পানি মনে হয়, কেন মনে হয়? আমি প্রতিদিন 4টা 5টা 6টা ব্যাচ করাই, পড়াতে পড়াতে একজন টিচার, আমি যখন, হ্যাঁ, একজন টিচার, আমার হাই স্কুল লেভেলে এক টিচার ছিলেন, অঙ্কের স্যার। তো উনি দীর্ঘ 35 বছর যাবত ওই অঙ্ক করাচ্ছেন 6 to 10। তো প্রত্যেকটা ক্লাসের অঙ্ক বই তার মুখস্থ হয়ে গিয়েছিল। কেন? কারণ সে একই জিনিস 35 বছর ধরে করাচ্ছে। তো এখানেও বিষয়টা আমরা যদি প্র্যাকটিস করি, এটা কিন্তু অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। পৃথিবীতে 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে। তো এর ভিতরে ইংরেজি ভাষাটা হচ্ছে সবার টপে। আর টপ ভাষাটা আমরা কেন শিখবো না? আর শিখতে গেলে আমাদের যেমন মানি ইনভেস্ট করেছেন, এর পিছনে টাইমটাও ইনভেস্ট করতে হবে। আরেকটা বিষয় দেখেন, আপনি পাশে শব্দ হচ্ছে কার, প্লিজ একটু মিউট করে রাখেন। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি অল্প অল্প করে, হ্যাঁ, যদি অল্প অল্প করেও সময় দেন, তো একটা সময় দেখবেন আপনি পারবেন। কেন? আপনি যে লেগে রয়েছেন, ইউ হ্যাভ টু অ্যাডহেয়ার টু দিস ল্যাঙ্গুয়েজ। অ্যাডহেয়ার টু একটা ফ্রেজ, মানে লেগে থাকা। লেগে থাকলে হয়তো আপনার সময় বেশি লাগবে, কিন্তু আপনি পারবেনই পারবেন। এখানে একটা ছোট্ট স্ট্রাকচার দিয়ে শুরু করি আজকে। সেটা হচ্ছে, না, এইটা বিষয় না, আপনি সময়, আপনি 6 মাস সময় নেন। আমি তো আপনাকে তাড়াচ্ছি না, আমি তো আপনাকে কোনো প্রেশার দিচ্ছি না। আপনি রিল্যাক্সে আমার কাছে শিখবেন, পড়বেন। আপনি আজকে ক্লাস করতে পারলেন না, কোনো সমস্যা নাই। এই ক্লাসটা পরবর্তী দিন ক্লাস রেকর্ড পিডিএফটা দেখে নেবেন। আপনি 1 সপ্তাহ পরে আবার, যেমন আপনার বাসায় গেস্ট এসেছিল, 2-3 দিনের জন্য আপনি ক্লাস করেননি, ইটস ওকে। এখন আপনি ফ্রি, এখন আবার ক্লাস করেন। দেখেন, অনলাইনে পড়ার একটা সুবিধা থাকে। আমি তো বলেছি 6 মাস না, আপনি 1 বছর সময় নেন। 2026 সাল জানুয়ারি থেকে ডিসেম্বরের 31, 31 তারিখ পর্যন্ত একটা বছরের জন্য আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমি স্যারের কাছ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবই। কিন্তু আমাকে সময় হচ্ছে 365 দিন, উইদিন 1 ইয়ার। তো এই একটা বছর যদি আপনি সময় দেন, 1 বছর লাগে না। যারা ফ্লুয়েন্টলি লেগে থাকে, যারা সব সময় লেগে থাকে, হ্যাঁ, তো অবশ্যই পারবেন। 1 বছরে তো আপনাকে সময় দেওয়া হচ্ছে। আপনি এখানে অল্প অল্প করে এগেলেও আপনি কিন্তু 1 বছর পরে দেখবেন আপনার একটা বড় অ্যাচিভমেন্ট, একটা অর্জন। যাই হোক, কথা বাড়াবো না। এখানে বলছে যে আমি তোমার মতো এত বাইরে যাই না, এই ধরনের একটা স্ট্রাকচার। আমি তোমার মতো এত টিভি দেখি না, আমি তোমার মতো এত মেধাবী না, এই ধরনের কথা আমরা বাংলায় বললে ইংলিশে কিভাবে বলবো? তো দেখেন, বলছে যে আমি তোমার মতো এত বাইরে যাই না। তাহলে বাইরে যাই না, এইটুকের ইংলিশ আগে করতে হবে। আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার বলেছিলাম, যে কোনো বাংলা বাক্যকে, সরি, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে কনভার্ট করতে গেলে একটা সহজ রুলটা হচ্ছে, আমরা বাংলা বাক্যে যা থাকে পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসব। আমি স্কুলে যাই, এ বাক্যটা এভাবে না, আমি যাই স্কুলে। ছেলেরা মাছ ধরে, এভাবে না, ছেলেরা ধরে মাছ। আমি একটা লম্বা বাক্য অনেকগুলো দেখিয়েছিলাম, বড় বড় বাক্য কিভাবে সহজে ইংরেজিতে, ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। যেমন, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এই ধরনের কয়েকটা বাক্য দেখিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ক্লাস রেকর্ডটা, পিডিএফটা দেখে নেবেন। তো এই বড় বাক্যে করতে গেলে প্রথমে সাবজেক্ট আর ভার্ব নিয়ে ফেলতে হয়। আর যে অংশটুকু আর যে অংশটুকু বাকি থেকে গেল, এইটা পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আগাইতে হবে। তো এখানে বলছে আমি তোমার মতো এত বাইরে যাই না, এখানেও ঠিক তাই, এত বাইরে যাই না। আই ডোন্ট আই ডোন্ট গো আউট। গো আউট মানে বাইরে যাওয়া। আই ডোন্ট গো আউট অ্যাজ মাচ অ্যাজ ইউ। দেখেন, এখানে কিন্তু সিস্টেমটা কি, এত বাইরে যাই না বা আমি বাইরে যাই না। আই ডোন্ট গো আউট অথবা আউটসাইড তোমার মতো, এইটুকের ইংলিশ হবে অ্যাজ মাস অ্যাজ ইউ। আমি তোমার মতো এত টিভি দেখি না, তাহলে আমি টিভি দেখি না, এইটুকু আগে আপনাকে ট্রান্সলেট করতে হবে। আই ডোন্ট ওয়াচ টিভি। কার মতো? তোমার মতো। তাহলে অ্যাজ মাস অ্যাজ ইউ। দেখেন, একটু মেধা খাটালে
ল্যাঙ্গুয়েজটা ইজিলি শেখা যায়। আমরা কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দিয়ে কেউ গোল্ডেন পাচ্ছে, কেউ 100-তে 100, আবার কেউ ফেল, এফ গ্রেড। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের মেধা। আমাদের ভিতরে ব্রেনে কিন্তু 10 লক্ষ সেল থাকে, কোষ। এই সেলগুলা 10 লক্ষের ভিতরে, এটা গবেষণালব্ধ জ্ঞান যে মাত্র 3টা 4টা সেল আমাদের কাজ করে, বাকি সেলগুলা ঘুমান্ত থাকে। তো আমাদের ব্রেনটাকে, ব্রেন স্টর্মিং বলে এগুলাকে, ব্রেনটাকে বেশি কাজে লাগাতে হবে। ওই যে বললাম যে একই প্রশ্ন পরীক্ষা দিচ্ছি, সারা বছর ক্লাস 1 থেকে ইংরেজি শিখতে শিখতে এসেছি, তারপরেও আমরা পারছি না। কেন পারছি না? আমরা মনোযোগ দিচ্ছি না, বা আমাদের ওই সেলগুলা কাজ করছে না। আমি যে একটা রুল দেখাচ্ছি, অ্যাজ মাস অ্যাজ ইউ, এইটা দিয়ে আপনি নিজে নিজে অনেক বাক্য করতে পারবেন, অথবা এই ধরনের বাক্য যখন 1 মাস 2 মাস 6 মাস পরে আপনার সামনে আসবে, এটা যদি মনোযোগ দিয়ে পড়েন, আপনি 5 বছর পরেও এটা করতে পারবেন। এই জন্য বলি যে পড়ানোর সময় মনোযোগ দিয়ে টিচারের কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখানে কি বলছে যে আমি তোমার মতো এত টিভি দেখি না, আমি তোমার মতো এত বাহিরে যাই না, আমি তোমার মতো এত ইংরেজি জানি না। কি হবে? আই ডোন্ট নো, আই ডোন্ট নো ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ। নিচের বাক্যটা কি হবে? সে সিফাতের মতো এত মেধাবী না। তাহলে হি ইজ নট ইন্টেলিজেন্ট, বলেন, হি ইজ নট অ্যাজ সিফাত, অ্যাজ মাচ অ্যাজ সিফাত। তাহলে এই ধরনের বাক্য আমরা কয়েকটা শিখব, বাদ বাকিগুলো আমরা এক্সারসাইজ করব, বাদ বাকিগুলো আমরা এক্সারসাইজ করব। ফুটবল ক্রিকেটের মতো এত জনপ্রিয় না। তাহলে কি হবে? ক্রিকেট এত ক্রিকেট ইজ নট, ক্রিকেট ইজ নট পপুলার, হ্যাঁ, অ্যাজ মাচ অ্যাজ ফুটবল, ফুটবল ক্রিকেটের মতো এত জনপ্রিয় না। বুঝতে পেরেছেন? অর্থাৎ শেষের বিষয়টা আগে আনতে হবে এবং এটাকে নেগেটিভ করতে হবে। এখানে কিন্তু পাস্ট টেন্সেও বাক্যগুলো করতে পারেন। সে সিফাতের মতো এত মেধাবী ছিল না, আমি তোমার মতো এত ইংরেজি জানতাম না। তখন এই ডু নটের জায়গায় ডিড নট ব্যবহার করতে হবে। আমি একটু আগে বলেছি যে ব্রেন স্টর্মিং করতে হবে, ব্রেনের কোষগুলাকে, সেলগুলাকে বেশি বেশি করে কাজে লাগাতে হবে। কিভাবে লাগাবেন? এখানে লেখা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ, বা বাক্যগুলা নেগেটিভ। আপনি চাইলে এই বাক্যগুলাকে, আপনি চাইলে এই বাক্যগুলাকে পাস্ট টেন্সের নেগেটিভে নিয়ে যেতে পারবেন। আমি তোমার মতো এত টিভি দেখি না, আমি তোমার মতো এত টিভি দেখতাম না, আমি তোমার মতো এত টিভি দেখব না। এই যে রূপান্তর, ট্রান্সফরমেশন, এইটা যদি আপনি শিখতে পারেন, ইজিলি আপনি ইংলিশটা পারবেন। আই গো, আমি যাই। এরপর বাদ বাকিগুলো আপনাদের বলতে হবে। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, হ্যাঁ, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। বড় করা যায়, আই অ্যাম প্লেয়িং কি? আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আই অ্যাম প্লেয়িং লুডো, আই অ্যাম প্লেয়িং কার্ডস, আই অ্যাম প্লেয়িং চেস। চেস মানে হচ্ছে দাবা। যাই হোক, তো এখানে যদি বলা হয় আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল, এখানে টাইম দিতে পারেন। আই এম প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকেল বেলায় ফুটবল খেলছি। আই এম প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস, আমি বিকেল বেলা আমার বন্ধুদের সাথে ফুটবল খেলছি। আই এম প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছি। এই বাক্য বড় করা শিখতে হবে। আমরা দেখবেন 9-10-এ যখন আমরা পড়েছিলাম, বাংলা ব্যাকরণে আমাদের সারাংশ সারমর্ম ছিল, ঠিক তার বিপরীত ছিল হচ্ছে অ্যাম্পলিফিকেশন, ভাব সম্প্রসারণ। হুম? একটা বাক্য দেওয়া থাকলো, শিক্ষা জাতির মেরুদণ্ড, বা বিভিন্ন রকমের ছিল যে কি যেন ছিল ওখানে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ছোট ছোট বাক্য দেওয়া থাকতো। এইটাকে টেনে লম্বা করে বড় করে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে হতো, 10 মার্ক ছিল, তাই না? 9-10-এ ফিরে যেতে হবে, বাংলা ব্যাকরণ নিশ্চয়ই মনে আছে আপনাদের। আবার সারাংশ সারমর্ম দেওয়া ছিল, অনেকখানি লম্বা লেখা, ওইটাকে ওর থেকে আরো ছোট করে কনসেশন করে লিখতে হতো। তো এখানে আমাদেরকে বাক্যকে বড় করা শিখতে হবে, আবার বাক্যকে ছোট করা শিখতে হবে। এটা যখন আমরা পারবো, উই উইল বি এক্সপার্ট ইন ইংলিশ, আমরা ইংলিশে এক্সপার্ট হব। যাই হোক, একটা বিষয় আমরা এত সময় নষ্ট করব না, এই বাক্যগুলো মনে রাখবেন। সব থেকে বেশি সম্ভব হয় আপনারা যেহেতু পার্সোনাল ব্যাচে পড়ছেন, এইগুলা পড়ার সময় সাথে নোটবুক বা খাতা বা কলম নিয়ে বসবেন। একটা বাংলা বাক্য লিখবেন, একটা ইংরেজি বাক্য লিখবেন।
এই একটা একটা করে রুল আপনি লিখে রাখবেন। আমি যদি আজকের ক্লাসে ৫টা ৬টা ১০টা রুল শিখাই, এই ১০টা আপনার একটা নোটবুক খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। এইটা দিয়ে আপনি যখন আপনার ফ্রি টাইমে পড়তে বসবেন, এইখান থেকে আরো বেশি বাক্য তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক মোর সেন্টেন্সেস ফ্রম দিস স্ট্রাকচার। আর ইউ ওকে? আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে এখানে কি করতে হবে দেখেন, এখানে আমরা এই ধরনের আরো কয়েকটা স্ট্রাকচার শিখবো। হুম, আমি বলছি যে ২ থেকে ৩ শত স্ট্রাকচার যদি আপনি শিখতে পারেন, এত লাগবে না, মাত্র ১ থেকে ১৫০ স্ট্রাকচার শেখেন, কথা বলার দায়িত্বটা আমি নিলাম। ১ থেকে ১৫০ স্ট্রাকচার। একটা স্ট্রাকচার দেখেন এখানে কি বলছে, এটা খুবই সহজ, আপনারা এটা পারেন। এটা পাস্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। আমি এইটুক বলেও কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ হইতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। আমি খাচ্ছিলাম না, আপনারা তো অনেক অ্যাডভান্স লেভেলে আছেন, এগুলো দেখা লাগবে না, এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, খুব সিম্পল একটা নিয়ম। আচ্ছা, তারপর একটা স্ট্রাকচার আমরা দেখব। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে যে তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো। একটু আগে দেখেছি ইন্টারোগেটিভের মানে নেগেটিভ ওটা, আর এটা হচ্ছে জাস্ট ইন্টারোগেটিভ। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। তুমি কি পড়ছো, আর ইউ রিডিং। তুমি কি শুনছো, আর ইউ লিসনিং। তাহলে এখান থেকে সুমাইয়া আপা 4টা বাক্য বলবেন। তুমি কি যাচ্ছ, এই বাক্যটা এভাবে না বলে, এর অ্যাফার্মেটিভ আমি বললাম, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। এটা নেগেটিভ কি হবে? এটা নেগেটিভ কি হবে? থ্যাংক ইউ। তুমি কি যাচ্ছ কি হবে? লেখাই রয়েছে আর ইউ গোয়িং। আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ না, নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? থ্যাংক ইউ, আরএন্ট ইউ গোয়িং। তাহলে একটা বাক্যকে আমরা ইনস্ট্যান্টলি 4 ভাবে বলতে পারি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি ধরে নিলাম যে আপনি মাত্র ইংরেজিতে ইংরেজিতে 1000 সেন্টেন্স জানেন। তো একটা জাদু মন্ত্রের বলে 1000কে 4000-এ রূপান্তর করা যায়। আমি ধরে নিলাম আপনি 1000 অ্যাফার্মেটিভ সেন্টেন্স জানেন। যেমন, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এইটাকে আপনি এইটাকে আপনি নেগেটিভ করতে পারবেন, আই অ্যাম নট ইটিং রাইস। হ্যাঁ, ওগুলো তো আছেই, আমি সেদিকে আমি সেটা তো আপনাদেরকে শিখিয়েছি। একটা সেন্টেন্সকে একটা ভার্ব দিয়ে কিভাবে, ওই যে একটা ক্লাসে দেখিয়েছিলাম না, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। ওইটা সামনেই এখানে রেখেছি, এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ, গতকাল রাতে একটা ব্যাচে করিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে সামনে। ইয়েস, মডাল সেমি মডাল দিয়ে একটা বাক্যকে আমরা কতভাবে, যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড মডাল ভার্বস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। দেখেছেন, এর ক্লাসটা তো আপনারা করেছেন, এই শীটটা আপনাদের কাছে রয়েছে। তো এখানে যেভাবে পারা যায়, আমি ওইটা না বলে বলছিলাম যে ছোট সরি, ছোট 4টা বাক্য করব: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর এমনিতেও 30টা তো পারবেনই, 30টা না, আমি দেখিয়েছিলাম, আমি আবারও দেখাবো যে একটা ভার্ব দিয়ে প্রায় 60 থেকে 70 প্রকারের বাক্য করা যায়। মডাল, সেমি মডাল, টেন্স, ডাব্লিউএইচ, বিভিন্নভাবে এগুলো করা যায়। তো বলছে যে এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, দেখেন এখানে বলছে যে, হ্যাঁ, এটা একটু পরে দেখাই, আমি এই বাক্যগুলো একটু দেখাবো। হ্যাঁ, এটা খুবই আমাদের প্রয়োজনীয় একটা স্ট্রাকচার, যেটা আমরা সকালে ঘুম থেকে উঠেই কথা বলতে গেলে আমাদের প্রয়োজন হয়, সেখানে আমরা এই কথাগুলা ব্যবহার করি। এটা কি কথা? কিছু মনে না করলে কি হবে? কিছু মনে না করলে। এটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কি বলছে? উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। খুব প্রয়োজনীয় একটা স্ট্রাকচার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলা বলি, এই স্ট্রাকচারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। উড ইউ মাইন্ড, দেখেন কত সুন্দর করে এই ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এরপর দিয়েছি টেলিং, স্কুটিং, ওপেনিং, ক্লোজিং, গিভিং, হেল্পিং, ওয়েটিং, তারপর হচ্ছে রিপিটিং, স্পিকিং। অর্থাৎ এই ভার্বের পর্বে আইএনজি দিতে হবে, ভার্বের পরে আইএনজি দিতে হবে। একটু ভালো করে বিষয়টা খেয়াল করবেন, জাস্ট ওয়েট।
আচ্ছা, ওকে। তো এখানে কি বলা হচ্ছে, উড ইউ মাইন্ড এরপর ভার্বের সঙ্গে আইএনজিটা দিতে হবে। যেমন এখানে কিছু বাংলা বাক্য আমি লিখেছি। কিছু মনে না করলে আমাকে নামটা বলবেন, কিছু মনে না করলে একটু সরে বসবেন। এখানে আমি উপরেই বলেছি যে কিছু মনে না করলে ডট ডট ডট, অর্থাৎ কিছু মনে না করলে আপনি কি একটু সরে বসবেন, কিছু মনে যদি না করেন জানালাটা খুলবেন। অর্থাৎ ভদ্রভাবে মনে রাখবেন, উড এবং কুড এটার ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব ইম্পর্ট্যান্ট। উড এবং কুড, এবং এরা বহুরূপী ভার্ব, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন ধামে এরা বসতে পারে। বলছে কিছু মনে না করলে আমাকে নামটা বলবেন, কিছু মনে না করলে একটু সরে বসবেন। এই জাতীয় যত স্ট্রাকচার রয়েছে, উড ইউ মাইন্ড, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, উড ইউ মাইন্ড। বাক্যগুলো কে পড়বেন? সুমাইয়া আপা একটু পড়বেন প্লিজ। হুম। আমাকে নামটা বলবেন। হুম। উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম? হুম। কিছু মনে না করলে একটু সরে বসবেন। উড ইউ মাইন্ড স্কুটিং ওভার? কিছু মনে না করলে জানালা খুলবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো? কিছু মনে না করলে দরজা বন্ধ করবেন। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? কিছু মনে না করলে আমাকে সাহায্য করবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি? এখানে তো জিজ্ঞাসা চিহ্ন হবে। এটা ভুল হয়েছে, ওখানে ফুল স্টপ না, জিজ্ঞাসাবাদক চিহ্ন হবে। কিছু মনে না করলে অপেক্ষা করবেন। মাইন্ড ওয়েটিং? কিছু মনে না করলে এটা আবার বলবেন। উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট? কিছু মনে না করলে ধীরে কথা বলবেন। উড ইউ মাইন্ড স্পিকিং স্লোলি? কিছু মনে না করলে একটু সাহায্য করবেন। উড ইউ মাইন্ড গিভিং মি এ হ্যান্ড? এটা আমরা একবার অন্য করলাম যে কিছু মনে না করলে আমাকে সাহায্য করবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি? এই আবার বলি। ধরনের বাক্যগুলো একটু লিখে রাখবেন, কারণ এগুলো বলার প্রয়োজন পড়ে। এই যে কথাটা, কিছু মনে না করলে আমাকে একটু সাহায্য করবেন, কিছু কিছু সেন্টেন্স রয়েছে খুবই দারুণ, আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয়। কি বলা হচ্ছে, কিছু মনে না করলে আমাকে একটু সাহায্য করবেন, গিভ এ হ্যান্ড। মনে রাখবেন একটা লিটারেলি সেন্টেন্স, গিভ এ হ্যান্ড মানে হাত দেওয়া। হাত দেওয়া মানে কি, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমরা অনেক সময় বলি না, ইয়েস, আমরা অনেক সময় বলি যে একটা জোরে হাততালি দাও, তখন কি হবে, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড। কি বলতে হবে, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড। তা হাত তো বড় হাত হয় না, এখানে এটা সাহিত্যের ইংরেজি। বড় হাত মানে হচ্ছে আমাকে একটু সাহায্য করো, মানে সরি, হাততালি দাও, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। বা উড ইউ মাইন্ড গিভিং মি এ হ্যান্ড, কিছু মনে না করলে আমাকে একটু। এবং দেখবেন ফরেনাররা যারা ইংল্যান্ড আমেরিকার অধিবাসী, তারা কিন্তু প্রত্যেকটা কথা খুব বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বলে। যাই হোক, তাজ ভাই একটু উপরের থেকে পড়বেন, কিছু মনে না করলে আমাকে নামটা বলবেন। হ্যাঁ, ক্যান ইউ হেয়ার মি তাজ ভাইয়া, প্লিজ রিড আউট, রিড অ্যালাউড। Yes, yes, sir. আচ্ছা, Sound honest. আচ্ছা, আচ্ছা। কিছু মনে কিছু না মনে করলে। না করলে আমাকে নামটা বলবেন। হুম। Would you mind telling me your name? হুম। কিছু মনে না করলে একটু সরে বসবেন। Would you mind scooting স্কুটিং over? ওভার, হ্যাঁ, একটু সরে বসবেন, বা মুভ অ্যাসাইড, মুভিং অ্যাসাইড। Yes, sir. কিছু মনে না করলে জানালা খুলবেন। Would you mind opening the window? কিছু মনে না করলে দরজা বন্ধ করবেন। Would you mind closing the door? কিছু মনে না করলে আমাকে সাহায্য করবেন। Would you mind help me? হেল্পিং মি, কিছু মনে না করলে উড ইউ মাইন্ড হেল্পিং মি। help. Yes, yes, sir. Would you mind helping me? কিছু অপেক্ষা করবেন। Would you mind waiting? কিছু মনে না করলে এটা আবার বলবেন। Would you mind repeating that? কিছু মনে না করলে ধীরে কথা বলবেন। Would you mind speaking slowly? কিছু মনে না করলে একটু সাহায্য করবেন। Would you mind giving me a hand? থ্যাংক ইউ। আচ্ছা কিছু দেখেন, মনে না তাহলে করলে এখানে স্ট্রাকচারটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করতে পারবেন, এখান থেকে অনেক বাক্য তৈরি করা যাবে। এবং এটা কিন্তু, হ্যাঁ, ভার্বের সঙ্গে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কত সুন্দর করে এখানে একটা ইসের মাধ্যমে দেখানো হয়েছে যে উড ইউ মাইন্ড, এরপর দেখেন অনেকগুলো ভার্ব দিয়েছি, সিটিং, টার্নিং, কামিং, লেটিং, ওয়েটিং, কিপিং, স্পিকিং। হ্যাঁ, এটা কিন্তু আমরা একটা সুন্দর চার্টের মাধ্যমে মনে রাখতে পারবো। তো এখান থেকে আমরা আরো অনেকগুলো বাক্যের স্ট্রাকচার দেখতে পাই। দেখেন, যাওয়ার কোনো উপায় নেই, আসার কোনো উপায় নেই, তোমাকে সাহায্য করার কোনো উপায় নেই, পৌঁছানোর কোনো উপায় নেই। এটা কিভাবে করব, এটা আমরা নো ওয়ে, নো ওয়ে, তারপর টু,
তারপর ভার্বের মূল ফর্ম, বেস ফর্ম মনে রাখবেন, হ্যাঁ? নো ওয়ে টু প্লাস বেসিক ফর্ম অফ ভার্ব বা V1 ফর্ম। নো ওয়ে টু গো, যাওয়ার কোনো উপায় নেই। নো ওয়ে টু কাম, আসার কোনো উপায় নেই। নো ওয়ে টু স্টে, থাকার কোনো উপায় নেই। নো ওয়ে টু লিভ, ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। হুম? বলছে ভ্রমণ করার কোনো উপায় নেই। নো ওয়ে টু ট্রাভেল, থেমে থাকার কোনো উপায় নেই। ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই। তাকে সাহায্য করার কোনো উপায় নেই। তাকে বাঁচানোর কোনো উপায় নেই। অবশিষ্ট থাকার কোনো উপায় নেই। নড়াচড়া করার কোনো উপায় নেই। এই উপায় নেই অর্থাৎ কোনো পথ খোলা নেই, সেক্ষেত্রে নো ওয়ে টু গো, নো ওয়ে টু কাম, নো ওয়ে টু স্টে, নো ওয়ে টু লিভ, নো ওয়ে টু অ্যারাইভ, নো ওয়ে টু ডিপার্ট। ডিপার্ট মানে প্রস্থান করা। এই স্ট্রাকচারগুলো হচ্ছে নো ওয়ে টু। কি লাগবে? নো ওয়ে টু। আমরা এই কথাগুলো কিন্তু অনেক সময় বলে ফেলি যে, হ্যাঁ, ডাক্তার অনেক সময় বলে দেয় যে আপনার পেশেন্টকে বাঁচানোর কোনো উপায় নেই। তাহলে এই বাক্যগুলো আমরা এইভাবে করব। নো ওয়ে টু গো, নো ওয়ে টু লিভ, নো ওয়ে টু প্লে, নো ওয়ে টু সিং, গান গাওয়ার কোনো উপায় নেই। তারপর দেখেন এখানে বলছে যে যেতে সময় লাগে, অর্থাৎ কোনো কিছু করতে সময় লাগে, হ্যাঁ? শিখতে সময় লাগে, বাড়তে সময় লাগে, বিশ্বাস করতে সময় লাগে, ভালোবাসতে সময় লাগে, ভুলতে সময় লাগে, ক্ষমা করতে সময় লাগে, মেনে নিতে সময় লাগে। তাহলে এই যে কোনো কিছুতে সময় লাগে, দেখেন এখানে কি কোনো সাবজেক্ট আছে? আমি কিন্তু এর উপরে আপনাদের ক্লাস নিয়েছিলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের ব্যবহার। যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেখানে আমরা ইট অথবা হেয়ার বা দেয়ার ব্যবহার করি, ইট অথবা দেয়ার। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, এখানে মসজিদ কিন্তু সাবজেক্ট না। কেন না? কারণ সাবজেক্টের সংজ্ঞাটা হচ্ছে যে বাক্যে যে ব্যক্তি বা যে কাজটি সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। রহিম ভাত খায়, এই বাক্যে মালিককে রহিম, ভাত খাওয়া কাজটা কার দ্বারাই হচ্ছে? রহিম। রহিম খাচ্ছে, এটা কিন্তু সাবজেক্ট আছে, রহিম ইটস রাইস, রহিম ইটস রাইস। কিন্তু যদি বলা হয় আমাদের গ্রামে একটি মসজিদ আছে, এখানে মসজিদ কি বাক্যে কোনো কাজ সম্পাদন করে? করে না। তাহলে এটা কিন্তু সাবজেক্ট না। অনেকে যারা নতুন তারা বুঝতে পারে না, তারা বলে স্যার এখানে তো সাবজেক্ট মসজিদ বা আমাদের গ্রাম, কি করে হবে? এই দুইটা কিন্তু কোনোটাই সাবজেক্ট না। তো এখানে দেয়ার অথবা ইট আনতে হয়। যেতে সময় লাগে, দেখেন এই বাক্যগুলো আপনি যদি জানা না থাকে মিলাতে পারবেন না। যেতে সময় লাগে, ইট টেক্স, ইট টেক্স টাইম টু গো। এখানে টেক্স কেন হবে? কারণ এটা বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং টাইমটা এখানে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। শিখতে সময় লাগে, ইট টেক্স টাইম টু লার্ন। অবশ্যই, হ্যাঁ, থার্ড পারসন। এই যে ইট মানে ইট বলছে এখানে, ইটটা, হ্যাঁ, ইট টেক্স এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশ করছে। ইট টেক্স টাইম টু গো, ইট টেক্স টাইম টু লার্ন, ইট টেক্স টাইম টু গ্রো, ইট টেক্স টাইম টু ট্রাস্ট, ইট টেক্স টাইম টু লাভ, ইট টেক্স টাইম টু ফরগেট। ভুলে যেতে সময় লাগে। কে পড়বেন? একটু পড়ুন এই বাক্যগুলা। যেতে সময় লাগে, ইট টেক্স টাইম টু গো। শিখতে সময় লাগে, ইট টেক্স টাইম টু লার্ন। বাড়তে সময় লাগে, ইট টেক্স টাইম টু গ্রো। বিশ্বাস করতে সময় লাগে, ইট টেক্স টাইম টু ট্রাস্ট। ভালোবাসতে সময় লাগে, ইট টেক্স টাইম টু লাভ। ভুলতে সময় লাগে, ইট টেক্স টাইম টু ফরগেট। ক্ষমা করতে সময় লাগে, ইট টেক্স টাইম টু ফরগিভ। মেনে নিতে সময় লাগে, ইট টেক্স টাইম টু অ্যাকসেপ্ট। বুঝতে সময় লাগে, ইট টেক্স টাইম টু আন্ডারস্ট্যান্ড। উন্নতি করতে সময় লাগে, ইট টেক্স টাইম টু ইমপ্রুভ। সুস্থ হতে সময় লাগে, ইট টেক্স টাইম টু রিকভার। রিকভার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা স্ট্রাকচার গুলো ইট টেক্স, দেখেন এগুলো আমি কিন্তু আপনাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছি বা ক্লাস শেষ হতে না হতেই এগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে প্রচুর পরিমাণে আমাদেরকে কথা বলা শিখতে হবে। কথা বলা শিখতে গেলে কিন্তু স্ট্রাকচারের শেখার কোনো বিকল্প নাই, মনে রাখবেন। শুধু গ্রামার দিয়ে কথা বলা যায় না, কমিউনিকেটিভ অ্যাপ্রোচে আসতে গেলে আপনাকে এই জায়গাটা ফলো করতে হবে। বিভিন্ন আমি বলেছি যে 1 থেকে 1.5 শত স্ট্রাকচার আপনাকে দেখতে হবে। এই যে বলছে কি,
তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ, অর্থাৎ এখানে এই বাক্যটাকে আগে অ্যাফার্মেটিভ করে নিলে বাকিটুক সহজ হয়। ইউ আর ইটিং, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, তুমি খাচ্ছ না। এই অক্সিলারি ভার্বের পরে নট দিয়ে সহজে নেগেটিভ করা যায়। ইউ আর ইটিং, ইউ আর নট, ইউ আর নট ইটিং, ইউ আর নট ইটিং। তুমি কি খাচ্ছ? এখানে সব বাক্যগুলো কিভাবে করেছি নাম্বার 1 থেকে, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি। অক্সিলারি ভার্ব প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং? তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং? তুমি কি লেখাপড়া করছো, আর ইউ স্টাডিং? তুমি কি পড়ছো, আর ইউ রিডিং? তুমি কি ইংরেজি পড়ছো, আর ইউ রিডিং ইংলিশ? তুমি কি লিখছো, আর ইউ রাইটিং? তুমি কি ঘুমোচ্ছ, আর ইউ স্লিপিং? এখন আজকের ক্লাসের শুরুর দিকে তাজ ভাইয়া বলেছে এগুলো স্যার মনে থাকছে না। মনে থাকবে। আপনি এই বাক্যগুলো নিজের সঙ্গে নিজে বলবেন। হ্যাঁ, বলুন, বলুন, বলুন। হুম। এগুলো মনে থাকে, কিন্তু টেন্সের বাহিরে যেগুলো, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। আচ্ছা দেখেন, আজকে একটা স্ট্রাকচার শিখিয়েছিলাম, কি একটু আগে শিখিয়েছি যে আমি তোমার মতো এত বাইরে যাই না, আমি তোমার মতো এত টিভি দেখি না। এখন এইটা আপনি আজকে ক্লাস শেষ হলেই মনে মনে বা কারো সাথে একটু বলবেন। যদি কাউকে না পান, আপনার ফোনে রেকর্ডিং, না, এখন পেতে হবে, পেতে হবে, আপনার ভিতরে আর একজনকে সৃষ্টি করতে হবে। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, যেমন আমরা এখানে স্পিকিং, অবশ্যই, অবশ্যই সেটা আমরা করতে পারবো, খুব ভালো একটা, হ্যাঁ, হ্যাঁ, ইটস আ গুড আইডিয়া। ভুল অবশ্যই হবে, ভুল, হ্যাঁ, ভুল করতে করতে আমরা সঠিকের কাছে পৌঁছে যাব। তো এটা একটা ভালো আইডিয়া যে আমরা একটা সময় বের করে আমরা শুধু স্পিকিং করব, এবং সেখানে কোনো বাংলা বলা যাবে না, বাংলা বললে 10 টাকা জরিমানা থাকবে, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু এগোবো। তো এখানে এগোতে গেলে আমাদেরকে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে ফলো করতে হবে আগে। তো এই যে যেটা বলছিলাম যে এটা যদি আপনি আপাতত কাউকে না পান রিসেন্টলি, তো আপনাকে নিজের সঙ্গে নিজে আপনি কথা বলবেন, যে কোনো বিষয়ের উপর ইংলিশে কথা বলছেন, সেটা আবার ফোনে রেকর্ড করবেন, ধারণ করবেন, করে ওটা নিজে শুনবেন, আমাকে পাঠাবেন। দেখবেন নিজে নিজেও অনেক ভুল ধরতে পারতেছেন। আমি তো ভুল ধরে অবশ্যই দিব যদি ভুল হয়। তো এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে এগোতে আমরা কিন্তু বিল্ডিং এর একেবারে টপ ফ্লোরে পৌঁছে যাব। এখানে বাক্যটা ছিল হচ্ছে, হুম, হ্যাঁ, হ্যাঁ, দিনের বেলায় ফ্রি থাকি, আমি এই টাইমটা বলে দিব। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমি মেইনলি 10টা 11টার দিকে ফ্রি থাকি, সকাল 10টা 11টার দিকে আমি বেশিরভাগ ফ্রি থাকি। অবশ্যই, অবশ্যই ওই সময় আমরা একটা দিন সিলেক্ট করব যে সপ্তাহে একদিন করে ওই টাইমটাতে আমরা প্র্যাকটিস করব, জাস্ট স্পিকিং প্র্যাকটিস। আমি টপিকস নির্ধারণ করে দিব, এইটার উপরে আপনি মাই ফ্যামিলি সম্পর্কে বলতে পারবেন, মাই ফ্যামিলি, অথবা মাই সেলফ, হ্যাঁ, অথবা যে কোনো বিষয়ের উপরে, অথবা হাউ টু, হ্যাঁ, অথবা হাউ টু স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, হাউ টু লার্ন ইংলিশ ভেরি কুইকলি, হাউ টু লার্ন ইংলিশ উইথ এ শর্ট টাইম। আমরা যে কোনো টপিকসের উপরে আলোচনা করব। এটা করলে কি হবে, আমাদের কথা বলার শক্তি বাড়বে। শুধু শিখিয়ে যাচ্ছি, শিখিয়ে যাচ্ছি, আমি আউটপুট পাচ্ছি না। হুম, হ্যাঁ, তো এগোতে হবে, এভাবে এগোতে হবে। আপনি সারাদিন কি কি করেন, বা গতকাল কি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এটার উপরে সুমাই আপা বলেছে স্যার আমার অনেক ভুল হবে। ভুল অবশ্যই হবে, আমারও ভুল হবে, কিন্তু ভুল করতে করতে একটা সময় আমরা কিন্তু আর ভুল হবে না। ভুল করতে করতে একটা সময় কিন্তু আমরা আর ভুল করব না, তখন আমরা সঠিক শিখে যাব। দেখেন ক্যান দিয়ে করেছি, এখানে অল্প কয়েকটা স্ট্রাকচার দিয়েছি, একটা স্ট্রাকচারের অধীনে 2টা করে বাক্য। ক্যান ইউ, ক্যান ইউ এর অর্থ হচ্ছে তুমি কি পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি? তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম? হ্যাঁ, আমি পারি, ইয়েস আই ক্যান। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। কি হবে? আই ক্যান স্পিক ইংলিশ। আমি চাই, আই ওয়ান্ট টু। কি হবে? আই ওয়ান্ট টু, আমি চাই। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি বাসায় যেতে চাই, আই ওয়ান্ট টু গো হোম। আমার দরকার, আই নিড টু। কি হবে বলেন? আই নিড টু, আমার দরকার। আমার ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ। আমার পড়াশুনো করা দরকার, আই নিড টু স্টাডি। আই নিড টু স্টাডি। আমি পছন্দ করি, আই লাইক টু। আই লাইক টু। আমি গান গাইতে পছন্দ করি, আই লাইক টু সিং। আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুকস। এখন আমরা যেদিন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের ভিতরে এমন একটা সিস্টেম রাখবো, এই বাংলা থাকবে,
ইংরেজি থাকবে না। এই যে এখন শেখাচ্ছি আই লাইক টু সিং, যেদিন আমি প্র্যাকটিস করাবো বলবো আমি গান গাইতে পছন্দ করি, আই লাইক টু সিং। হ্যাঁ, অথবা অথবা এটা করব, এই একটা ইংরেজি আর একটা বাংলা, এই দুই রকমের দুইটা বাক্য এখানে থাকবে। এইবার নিচেই শুধু বাংলা থাকবে। আমি গান গাইতে পছন্দ করি, আই লাইক টু সিং। আমি বই পড়তে পছন্দ করি, আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমি মিষ্টি খেতে পছন্দ করি, সে বিরিয়ানি খেতে পছন্দ করে। সব এই হি লাইকস টু ইট বিরিয়ানি, হি লাইকস টু সিং, হি লাইকস টু ট্রাভেল, আই লাইক টু ট্রাভেল। ইংরেজি শেখাটা খুবই সহজ, এটা অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। শুধু আমাদের এই সিস্টেমগুলো একটু দেখতে হবে। যাই হোক, আমাদের সময় চলে যাচ্ছে। আমরা সেই যে আমাদের পড়াটা দেওয়া ছিল সেখান থেকে একটু দেখে আসি, তারপর আমরা আবার এখানে ফিরে আসব। পড়াটা হচ্ছে মূলত দিয়েছিলাম কিসের উপরে? 120+ স্পোকেন রুলের উপরে, তাই না? এই যে দেখেন এই জায়গাটায় কিন্তু, আচ্ছা তাহলে খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন আমাকে। আমি এখান থেকে প্রতিদিন আপনাদেরকে 20টা করে দিব। তবে এই 20টা কিন্তু আপনাদেরকে পড়তে হবে, এই 20টা আপনাদেরকে। হ্যাঁ, যেহেতু আপনার বাসায় গেস্ট ছিল বলেছেন, তো আপনি এখন ফ্রি আমি মনে করি। প্রত্যেক দিন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এইভাবে 20 পর্যন্ত যেতে হবে। এখানে স্পোকেন রুল 3 বলছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। আমার খেতে ইচ্ছা করছে। সুমাইয়া আপা বলছে যে স্যার আমার বহুদিন ধরে আমি দেশে আসতে পারি না, আমার দেশে আসতে ইচ্ছা করছে। তখন এই বাক্যগুলো আমরা কিভাবে করব? থ্যাংক ইউ। আই লাইক টু, হুম 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 হুম, থ্যাংক ইউ। দেখেন স্ট্রাকচারটা খুবই সহজ। সাবজেক্ট প্লাস ফিল লাইক, সাবজেক্ট প্লাস ফিল লাইক, আর ভার্বের সঙ্গে আইএনজি। আর এক্সটেনশন থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার খেতে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার এখন বেড়াতে যেতে ইচ্ছা করছে, আমার এখন একটা ল্যাপটপ কিনতে ইচ্ছা করছে। এই বাক্যগুলো আমরা জাস্ট এভাবে করব। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। এখানে ইটিং বলবেন না কেউ, টেকিং অথবা হ্যাভিং। ইট শব্দটা একটু পুরাতন হয়ে গিয়েছে, ইট শব্দটা একটু পুরাতন হয়ে গিয়েছে। আমরা ইটকে বাদ দিয়ে টেক অথবা হ্যাভ নিব। হুম, যেমন আমি, হ্যাঁ টেকিং হবে, ইয়েস, হ্যাঁ টেকিং হবে, হ্যাঁ। অর্থাৎ যেমন আমি চা খাচ্ছি, আমি চা খাচ্ছি, আই এম ড্রিঙ্কিং টি, এটা আগে বলতো। এখনকার মানুষ বলে আই এম টেকিং টি, আই এম টেকিং কফি। টেক মানে খাওয়া, টেক মানে লওয়া। আমি পাখির মতো আমার উড়তে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে। তাহলে এই বাক্যগুলা এখান থেকে আমি 20টা পড়া দিলাম। একটু নোট করে রাখেন, লিখে রাখেন আশেপাশে, যে এই শীট থেকে 20টা করে আমাকে পড়তেই হবে। কয়টা পড়বেন? 20টা। আপনাকে কিন্তু আমি প্রেসার দিব, প্রেসার না নিলে কখনো কেউ কোনো কাজ করে না, আমি দেখেছি। অফিসে আপনি একটা চাকরি করতে গেছেন, সেখানে আপনার বস কিন্তু আপনাকে প্রেসারে দিবে যে তাজ, তোমাকে এই কাজটা আগামী কালকের ভিতর করতেই হবে। তো আমাদেরকেও এখানে কিন্তু এই ক্লাসের পড়া নিতে হবে, এবং ক্লাসের পড়াটা আবার পরবর্তী ক্লাসে একটু দিতে হবে। এটা যখন দিবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের মানে আউটকাম যেটা, এটা আপনারা বুঝতে পারছেন। একটা সহজ স্ট্রাকচার দেখি ফিউচার টেন্স দিয়ে, যদিও আপনারা টেন্স পারেন। এটা, হ্যাঁ দেখেন এটা তাজ ভাইয়া পড়েন। আমি কি যাব? উইল আই গো, যাব, উইল আই গো, আমি কি আসবো, উইল আই কাম, আমি কি খাবো, উইল আই ইট, আমি কি পান করবো, উইল আই ড্রিঙ্ক, আমি কি ঘুমাবো, উইল আই স্লিপ, আমি কি পড়বো, উইল আই রিড, আমি কি লিখবো, উইল আই রাইট, আমি কি ফোন করবো, উইল আই কল, আমি কি সাহায্য করবো, উইল আই হেল্প, আমি কি কিনবো, উইল আই বাই, আমি কি বিক্রি করবো, উইল আই সেল। যদি এখানে একটু বড় করতে বলি, আমি কি মোবাইলটা বিক্রি করব? উইল আই সেল দা মোবাইল। হুম, আমি কি আমার মোবাইলটা বিক্রি করব? উইল আই সেল মাই মোবাইল, উইল আই সেল মাই মোবাইল। তুমি কি আমার মোবাইলটা কিনবে? উইল ইউ বাই মাই মোবাইল, উইল ইউ পার্স মাই মোবাইল, পার্সেস। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে সাবজেক্ট দিয়েছি, সরি, প্রথমে অক্সিলারি সাহায্যকারী যে ক্রিয়া অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস হচ্ছে মূল ভার্ব। আমি কি যাব?
আমি কি আসবো, আমি কি খাবো। তাহলে এই বাক্যগুলোর স্ট্রাকচারটা কিন্তু ঠিক এইভাবে করতে হবে। আচ্ছা, এরপর দেখেন একটা উড দিয়ে যেমন একটা বাক্য দেখিয়েছিলাম যে উড দিয়ে একটা কি দেখিয়েছিলাম যে তুমি কি যাবে না, তুমি কি খাবে না। আর এটা এখানে হচ্ছে শুড দিয়ে একটা মডাল ভার্ব দেখাবো, শুড দিয়ে উচিত নয়। কি বলবে, উচিত নয়। সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভিয়ন, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভিয়ন। দেখেন সাবজেক্ট নিয়েছি কি আই, সাবজেক্ট নিয়েছি কি আই, এরপর কি দিয়েছি শুড নট, কি দিয়েছি শুড নট। আই শুড নট প্লে, আমার খেলা উচিত নয়। আই শুড নট ডু, আমার করা উচিত নয়। আই শুড নট গো। চেষ্টা করুন বেশি। আচ্ছা, থ্যাংক ইউ। প্যাসিভ গুলো দেখাবো তাই না? আচ্ছা, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো প্যাসিভের উপরে। হ্যাঁ অবশ্যই, কারণ কথা বলতে গেলে হ্যাঁ একটা ক্লাস না, প্যাসিভের ক্লাস আমি শুরু করব, তবে আগামী ক্লাসে হ্যাঁ 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 অবশ্যই সুন্দর বলেছেন। আগামী ক্লাসের ঠিক শুরুতে প্রথম মিনিটেই আমাকে স্মরণ করিয়ে দিবেন যে স্যার আজকে কিন্তু প্যাসিভের ক্লাস নেওয়ার কথা। আমি প্যাসিভটা একটা ক্লাসে দেখাতে পারবো না, প্যাসিভকে ভাগ করে করে 3টা ক্লাস নিব, বা 4টা ক্লাসও হতে পারে। এই 3 থেকে 4টা ক্লাসে প্যাসিভ ভয়েসটা আমরা সুন্দর করে ক্লিয়ার করতে পারবো। যেমন প্রথমে দেখাবো টেন্সের প্যাসিভ, তারপর দেখাবো মডালের প্যাসিভ, তারপর দেখাবো টেন্স ছাড়া প্যাসিভ, বাই ছাড়া প্যাসিভ, বড় বড় সেন্টেন্সের প্যাসিভ। প্যাসিভ সেন্টেন্সগুলা আপনাকে খুব ভালোভাবে আমি শিখিয়ে দিব। আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ অবশ্যই দরকার, ইয়েস। এখানে আমরা কি করেছি, এখানে আমরা কোয়েশ্চেন এবং আনসার রেখেছি। কিউতে কোয়েশ্চেন, এতে আনসার। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তো উত্তর দিচ্ছে কি আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। তুমি কি তোমার শহর পছন্দ করো, ডু ইউ লাইক ইউর সিটি। ইয়েস ভেরি মাচ। তাহলে এখানে সুমাইয়া আপা প্রথমে পড়বেন, তারপরে তাজ ভাইয়া পড়বেন প্লিজ। সেগুলো ইংরেজিটা দেখে রাখেন স্যার, বাংলা কি চেষ্টা করুন সেটা বলেন। হ্যাঁ তুমি কোথায় থাকো, আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। তুমি কি তোমার শহর পছন্দ করো, ডু ইউ লাইক ইউর সিটি। হ্যাঁ খুব ভালোবাসি, ইয়েস ভেরি মাচ। স্কুল কোথায়, হোয়ার ইজ দ্য স্কুল। স্কুল আমার বাড়ির পাশে, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। পার্ক কোথায়, হোয়ার ইজ দ্য পার্ক। পার্কটি লাইব্রেরির পাশে, দ্য পার্ক ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি। তুমি কি বাজারে যাও, ডু ইউ গো টু দ্য মার্কেট। হ্যাঁ মাঝে মাঝে, ইয়েস সামটাইমস। হাসপাতাল কোথায়, হোয়ার ইজ দ্য হসপিটাল। হাসপাতালটি স্কুলের কাছে, দ্য হসপিটাল ইজ নিয়ার দ্য স্কুল। বাস স্টপ কোথায়, হোয়ার ইজ দ্য বাস স্টপ। এটি পার্কের সামনে, ইট ইজ ইন ফ্রন্ট অফ দ্য পার্ক। তুমি কি লাইব্রেরি পছন্দ করো, ডু ইউ লাইক দ্য লাইব্রেরি। ইয়েস ভেরি মাচ। ইয়েস আই লাইক দ্য লাইব্রেরি ভেরি মাচ। এখন এখানে আমি উত্তর রাখবো না, শুধু প্রশ্ন থাকবে, আপনাদেরকে উত্তর দিতে হবে। নেক্সট ক্লাসে আমি এমন একটা পিডিএফ সামনে রাখবো যে হোয়ার ডু ইউ লিভ, ডু ইউ লাইক ইউর সিটি। ইয়েস, এইটা সব থেকে বেশি ফ্রুটফুল হবে যে এখানে শুধু ইংলিশটা থাকবে বা বাংলাটা থাকবে কিন্তু উত্তর থাকবে না। যে বাস স্টপ কোথায়, হোয়ার ইজ দ্য বাস স্টপ, কি হবে, ইট ইজ ইন ফ্রন্ট অফ দ্য পার্ক। কি হবে, ইট ইজ ইন ফ্রন্ট অফ দ্য পার্ক, এটা পার্কের সামনে। যদি বলা হয় এটা পার্কের পিছনে, ইট ইজ বিহাইন্ড দ্য পার্ক। ইট ইজ বিহাইন্ড দ্য পার্ক। এটা পার্কের পাশে, ইট ইজ বাই দ্য সাইড অফ দ্য পার্ক, সাইড অফ দ্য পার্ক। এটা মাঠের বাহিরে। হুম, আচ্ছা, তো দেখেন এখানে আমরা আরো দেখতে পাচ্ছি, প্রথমে যেগুলো দেখা যায় আমাদের ইসের ভিতরে সেগুলো আমরা এখান থেকে পড়তে পারি। ব্যাংক কোথায়, আপনি নতুন একটা শহরে গিয়েছেন তাই না, বা আপনি কোনো একটা নতুন নিউ প্লেসে গিয়েছেন, সেখানে আপনি ব্যাংক খুঁজে পাচ্ছেন না বা এটিএম বুথ খুঁজে পাচ্ছেন না। হোয়ার ইজ দ্য ব্যাংক, হোয়ার ইজ দ্য এটিএম বুথ। দ্য ব্যাংক ইজ নিয়ার দ্য মার্কেট, দ্য ব্যাংক ইজ নিয়ার দ্য মার্কেট। তারপর বলছে ডু ইউ লাইক দ্য জু, তুমি কি চিড়িয়াখানা পছন্দ করো। হ্যাঁ খুব ভালোবাসি, খুব পছন্দ করি, ইয়েস ভেরি মাচ। ডাকঘর কোথায়, হোয়ার ইজ দ্য ডাকঘর, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। কি হবে, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। আচ্ছা কি বলছে, দ্য পোস্ট অফিস, দ্য পোস্ট অফিস নিয়ার দ্য হসপিটাল।
তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি? আমি স্কুলে পড়াশোনা করি, আমি কলেজে পড়াশোনা করি, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আই স্টাডি অ্যাট স্কুল, আই স্টাডি অ্যাট কলেজ। তুমি কি পার্কে যাওয়া পছন্দ করো? ডু ইউ লাইক ভিজিটিং দ্য পার্ক? হ্যাঁ, আমি খুব পছন্দ করি বা আমি খুব ভালোবাসি। ইয়েস, ভেরি মাচ। ইয়েস, ভেরি মাচ। সিনেমা হল কোথায়? হোয়ার ইজ দ্য সিনেমা হল? হোয়ার ইজ দ্য ব্যাংক? হোয়ার ইজ দ্য হসপিটাল? হোয়ার ইজ দ্য লাইব্রেরি? তাহলে এখানে দেখেন স্ট্রাকচার, আমি বারবার বলি যে ইংরেজি ভাষাটা সহজ। কেন সহজ? এই হোয়ার ইজ দা এই পর্যন্ত ঠিক রেখে আপনি এখানে বারবার অবজেক্ট চেঞ্জ করতে পারবেন। হোয়ার ইজ দ্য সিনেমা হল? হোয়ার ইজ দ্য মার্কেট? হোয়ার ইজ দ্য লাইব্রেরি? হোয়ার ইজ দ্য পার্ক? হোয়ার ইজ দ্য ফিল্ড? এটা আপনি একটু টেন্সটা পরিবর্তন করে দিতে পারবেন। হোয়ার অজ দ্য সিনেমা হল? হোয়ার অজ দ্য পার্ক? হোয়ার অজ দ্য পন্ড? হোয়ার অজ দ্য রিভার? এই যে পরিবর্তন, চেঞ্জ, এই চেঞ্জটা যখন আপনি নিজে নিজে করতে পারবেন, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক অ্যাজ ইউ স্পিক বেঙ্গলি। বাংলা যেভাবে আমরা বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঠিক সেভাবে আমরা ইংরেজি বলতে পারবো। এই পরিবর্তনটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। তো আমি নেক্সট ক্লাসে প্যাসিভ ভয়েস দেখাবো, শুরু করব, 3 থেকে 4টা ক্লাসে শেষ করব, এবং এই WH নিয়ে কথা বলবো। আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, এই যে 120+ যে স্পোকেন রুল রয়েছে, এই স্পোকেন রুলগুলো আপনারা বাসায় প্রত্যেক দিন 20টা করে, যেহেতু আজকে বুধবার ক্লাস হচ্ছে, বৃহস্পতিবার হবে না, শুক্রবার একই টাইমে হবে, কিন্তু আমি ক্লাসের শুরুতে প্যাসিভ ভয়েসে প্রবেশ করার পূর্বে এইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিব। আর ইউ ওকে? আচ্ছা, তো একটা বিষয় মনে হ্যাঁ, 3:30টায় নিব। আচ্ছা, সুমাইয়া আপা কি পারবেন 3:30টায় বাংলাদেশ টাইম? আচ্ছা, কালকে আমি মেবি ফ্রি থাকবো, আমার যদি নতুন কোনো কাজের ঝামেলা উপস্থিত না হয়, কালকেও আমি ক্লাস নিব। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে ক্লাসটা নিয়ে নিব, তবে আজকে আপনারা পড়াগুলো একটু কাইন্ডলি রেডি করে রাখবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আগামীকাল আমার অবশ্যই আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আমি বাসায় থাকবো এবং ক্লাসটা নিব। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তবে এই বিষয়গুলো কিন্তু আমি যা যা পড়া দিলাম বা যে শিটগুলো দেখিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ক্লাস